নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই চ্যানেলে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় যেহেতু নির্ধারিত হয়ে গেছে, এখন আমার প্রায় প্রাত্যহিক বা একদিন বা 2 দিন পর পর আমার কাজ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে এবছর অর্থাৎ 2021 সালে আসা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সম্ভাবনাগুলো রয়েছে, যে টপিকগুলোর উপরে পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে, সেই সব টপিককে তোমাদের কাছে সবচেয়ে সহজ পদ্ধতিতে তুলে ধরার চেষ্টা করব। এবং এর আগেও একটি ভিডিও পোস্ট করা হয়েছিল মাধ্যমিক 2021-এর জন্য, যে প্রস্তুতি পর্ব আমি শুরু করেছি সেটির আজকে দ্বিতীয় দিন। প্রথম পর্বে আলোচনা করা হয়েছিল প্রলয় উল্লাস কবিতা সম্পর্কে। সেখানে দেখানো হয়েছিল যে প্রলয় উল্লাস কবিতার সারসংক্ষেপ কী এবং প্রলয় উল্লাস থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে কিভাবে সেগুলোর উত্তর তৈরি করা যাবে সেই সব বিষয় কিন্তু আলোচনা করা হয়েছিল এবং খাতা কলমে সেগুলোকে প্র্যাকটিস করিয়ে দেখানো হয়েছিল। তো যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও। এবছরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা এবং অবশ্যই সেটি একটি জটিল কবিতা ছাত্রছাত্রীদের জন্য। এবং আজকে যে আলোচনাটি করব, যে বিষয়টি, সেটি হচ্ছে আফ্রিকা কবিতা। এই কবিতাটিও কিন্তু বেশ দীর্ঘ এবং মাধ্যমিকের ছাত্রছাত্রীর জন্য কিন্তু বেশ জটিল একটি কবিতা। কারণ এখান থেকে প্রশ্ন উত্তর লিখতে গিয়ে প্রায় সময়ই হয় কি যে হাত থেমে যায়, লেখা হয় না বা সঠিকভাবে হয়তো বুঝে ওঠাই হয় না। তো আমি চেষ্টা করব আজকের এই আলোচনাতে আফ্রিকা কবিতার সবচেয়ে সংক্ষেপে সারসংক্ষেপটা বলে দিব এবং তারপরে এই কবিতাটিকে কীরকম পার্ট ভিত্তিক পড়তে গেলে আমাদের মনে রাখতে সবচেয়ে বেশি সুবিধা হবে, কিভাবে গল্পের মতো মনে রাখবো, এবং এই কবিতাটিকে কিভাবে পাঠ করব, কোন কোন শব্দ বা লাইনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং এই বছরের জন্য, এই বছর 2021 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এক কথায় কি কি প্রশ্ন আফ্রিকা থেকে খুব গুরুত্বপূর্ণ বা আসতে পারে এবং সেই সব প্রশ্নের উত্তর সহ প্রশ্নগুলোকে অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখো তোমরা মন দিয়ে। যারা এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী, অবশ্যই তোমরা কাগজ কলমে নোট করতে থাকবে। যেভাবে আমি টিপসগুলো দেব সেইভাবে আফ্রিকা কবিতাকে বিভিন্ন ডায়াগ্রাম তৈরি করে সেই সমস্ত শব্দগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করবা। একবার দেখলে ভিডিওটা এবং ভালোভাবে যদি প্র্যাকটিস করো একবার, তাহলে একবারই তোমার আফ্রিকা কবিতা থেকে যাবতীয় সমস্যার দূরীকরণ হয়ে যাবে। তো চলো আমরা প্রথমে সেই আফ্রিকা কবিতা সম্পর্কে একটু আলোচনা করি সারসংক্ষেপ, খুব সংক্ষেপে। তারপরে এই আফ্রিকা কবিতা থেকে ডায়াগ্রাম তৈরি করে আমি দেখিয়ে দেবো কীভাবে এই পুরো কবিতাটাকে তোমার মুখস্থ রাখা সম্ভব হবে বা মনে রাখা সম্ভব হবে। তারপরে কবিতাটি লাইন ভিত্তিক আলোচনা করব এবং এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল যে সমস্ত প্রশ্নগুলো আফ্রিকা কবিতা থেকে, সেগুলো নিয়ে প্রশ্নগুলো জানিয়ে দেবো। আর তার সাথে সাথে উত্তরটাও আমি কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। যেমন ধরো এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল একটি প্রশ্ন হচ্ছে যুগান্তরের কবি। যুগান্তরের কবি, এই যুগান্তরের কবিটি কে এবং এই প্রসঙ্গে আলোচনা করা খুবই কঠিন হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু শেষে অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব, তখন তোমরা নোট করে নিতে পারবা। যে 1935 খ্রিস্টাব্দ, তখন আফ্রিকা মহাদেশে আক্রমণ করছে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ। আসলে কি সাম্রাজ্যবাদী শক্তি কাকে বলে, আগে বিষয়টা বুঝি। ধরো যে এক জায়গাতে আমার সাম্রাজ্য রয়েছে, মানে আমার অধীনে একটা জায়গা। ধরো এ জায়গাতে আমি বসে আছি এবং এ এলাকাটা আমার পুরো। এবার আমি বি এলাকায় গিয়ে আক্রমণ করলাম আর সেখানকার মানুষদেরকে নিজের অধীনে করলাম। এইবার আমি বি এলাকাতে গিয়ে নিজের অধীনস্থ সমস্ত জায়গাটিকে নিজের অধিকারে নিলাম। এখন আমার কাছে এরও সাম্রাজ্য রয়েছে আর বি এরও সাম্রাজ্য রয়েছে। আবার আমি কী করলাম, সি এর দিকে হাত বাড়ালাম। তখন আমাকে বলা হবে সাম্রাজ্যবাদী শক্তি, বা আমি নিজের কাছে অধীনে নিজের একটি স্থান থাকা সত্ত্বেও অন্য স্থানিকে সাম্রাজ্য বিস্তার করছি, বা নিজের অধিকার বা উপবেশন থাকা সত্ত্বেও আমি কিন্তু অন্য জায়গায় উপনিবেশ স্থাপন করতে গেলাম। তখন আমাকে বলা হবে ঔপনিবেশিক শক্তি এবং পাশাপাশি সাম্রাজ্যবাদী শক্তি। আসলে আমরা দেখি যে ইংল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশগুলো কিন্তু পরস্পরের মধ্যে আক্রমণ করেছিল, অন্যান্য মহাদেশে গিয়ে অত্যাচার করেছিল, অন্যান্য দেশকে গিয়ে নিজের অধীনে রেখেছিল। যেমন আমরাও জানি 190 বছর ধরে ভারতবর্ষ কিন্তু সম্পূর্ণভাবে ইংল্যান্ডের হাতে ছিল, তার অধীনে ছিল। তখন কিন্তু ইংল্যান্ডকে বলা হবে সাম্রাজ্যবাদী শক্তি, যেহেতু তারা ভারতবর্ষকে আক্রমণ করে ভারতবর্ষকে নিজের অধীনে করে নিয়েছিল বা এখানে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিল। তো আফ্রিকা কবিতায় দেখব ইউরোপীয় বিভিন্ন সাম্রাজ্যবাদীর দল, বিভিন্ন ইউরোপীয় দেশগুলো কী করছে, আফ্রিকাকে গিয়ে আক্রমণ করছে। এবং এই আক্রমণটা ঘটছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর আক্রমণটা করেছিল 1935 খ্রিস্টাব্দে আফ্রিকার বুকে আক্রমণ করেছিল মুসোলিনি।
এই অত্যাচার বা এই আক্রমণকে সামনে রেখে কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি চিঠি দিয়েছিলেন এবং বলেছিলেন, রবি ঠাকুর, আপনি তো অনেক কবিতা লিখেছেন, কিন্তু আফ্রিকাকে নিয়ে বা আফ্রিকার এই অত্যাচারের দিনগুলোকে কেন্দ্র করে কোনো কবিতা লেখেননি। তাহলে কেননা একটি কবিতা আফ্রিকাকে নিয়ে আপনি লিখুন। এরপরে কিন্তু তার 2 বছর পর অর্থাৎ 1935-এ মুসলমানি আক্রমণ করেছিল আফ্রিকাতে, আর ঠিক 1937 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতাটি রচনা করেছিলেন। এবার এই আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? প্রথমে কিন্তু পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল, এরপরেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটিকে নিজে সঞ্চয়িতা কাব্যগ্রন্থের অন্তর্গত করে দিয়েছে। তো তোমাদের প্রশ্ন আসতে গেলে একেবারে প্রথম পর্যায়ের উত্তরটা হচ্ছে পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, আবার যদি অপশনসে থাকে বা এমসিকিউতে যদি থাকে পত্রপুট না থাকে, থাকে সঞ্চয়িতা, তাহলে কিন্তু দ্বিতীয় উত্তর হিসাবে সঞ্চয়িতাকে গ্রহণযোগ্যতা রয়েছে। এবার আমরা বিষয়বস্তুতে প্রবেশ করি। কবি আসলে দেখাতে চাইছেন যে আমরা যেভাবে খেলাধুলার ছলে কোনো কিছু ধরো তৈরি করছি, এবার তৈরি করতে গিয়ে কী হচ্ছে, বারবার অধৈর্য হয়ে যাচ্ছি, ভালো করে মন মতো তৈরি হচ্ছে না, তখন কী করি আমরা, মাথা ঝাঁকাই এবং বারবার নিজের তৈরি জিনিসটাকে ভেঙে দিই, আবার নতুন করে গর্ব বলে। তো এই ভাঙা আর গড়ার খেলাটা কিন্তু একসময় আদিম যুগে কিন্তু যখন পৃথিবীর সৃষ্টি হচ্ছে সবে, বা পৃথিবীতে কোথায় কোন স্থল রাখবে, কোথায় কোন জল রাখবে, জল স্থল সব কিছু নিয়ে সৃষ্টি করছিল সৃষ্টিকর্তা তথা ঈশ্বর, এবং বারবার তিনি নিজের প্রতি অসন্তোষ বা বিরক্ত অনুভব করে কিন্তু নিজেরই তৈরি জিনিসকে, সৃষ্টিকে কিন্তু বারবার ধ্বংস করছিল, বারবার গড়ছিল, বারবার ধ্বংস করছিল। এই সময় কিন্তু দেখা যায় সমুদ্র এসে, প্রবল সমুদ্র এসে সম্পূর্ণ স্থলভাগকে ভেঙে টুকরো টুকরো করে দেয়, আর দেখা যায় যে কি 7টি মহাদেশ বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। এবার সম্পূর্ণটা ছিল পূর্ব দিকে, বা প্রাচী শব্দটার অর্থ হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে ছিল পুরো স্থলভাগ, সেখান থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে অনেকটা দূরে সরে যায় আফ্রিকা, এবং সেটি জলের মাঝে ভাসতে থাকে, আফ্রিকার মতো একটা বিশাল স্থলভাগ ভেবে রাখো। এবং সেটা কি হয়, বহুকাল ধরে অন্য মহাদেশগুলো থেকে একেবারে বিচ্ছিন্ন থাকার কারণে অন্যান্য মহাদেশগুলো জানতো না যে আফ্রিকা বলে কোনো মহাদেশ আছে। সেটা বহু বছর পর আবিষ্কার হয় যে না, আফ্রিকা বলে একটি মহাদেশ আছে। কিন্তু যখন সেইটি খোঁজ পাওয়া গেল সেই মহাদেশের, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানকার বন অরণ্য কত গভীর, ভীষণ গভীর অরণ্য, একেবারে এতটাই অন্ধকার যে সেখানে কিন্তু সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করতে পারছে না। আসলে কি হয়েছিল, এই যে সমুদ্রের জলোচ্ছ্বাস যে এই আফ্রিকাকে দূর করে দিল, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে চলে গেল, পৃথিবীর পশ্চিম দিকে, এবং তখন নিয়ে গিয়ে কি করলো, যে বড় বড় বনস্পতি গাছ আর খুবই গভীর জঙ্গলে কিন্তু ঢেকে দিল আফ্রিকাকে। এরপরে আফ্রিকার মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারছিল না, বহু বছর ঠিকঠাকভাবে আলো পৌঁছতে পারে না সূর্যের জন্য সেখানে কৃপণ। এইরকম মুহূর্তে কিন্তু আফ্রিকা যেন একটা মেয়ের মতো করে চোখ যখন খুললো, যখন ওর জন্মটা হলো, সেই মুহূর্তে সে বড্ড একা, ওকে কেউ চিনিয়ে দিচ্ছে না কাকে জল বলে, কাকে স্থল বলে, প্রকৃতির কীরকম খেলাধুলো, প্রকৃতি কীরকম হয়, কিচ্ছু কেউ শিখিয়ে দেয়নি। সে কিন্তু খুব কষ্টে নিজের চেষ্টায় প্রকৃতির সমস্ত কাজকর্মগুলোকে, প্রকৃতির খেলাগুলোকে, প্রকৃতির যে এই দুর্যোগগুলো, সমস্ত কিছুকে কিন্তু সে নিজের চেনার চেষ্টা করছিল। এইবার কি হলো, এই মুহূর্তটাতে যখন অন্যান্য মহাদেশের মানুষগুলো জানতে পারলো যে আফ্রিকা বলেও একটি মহাদেশ আছে, এবং সেখানকার গভীর অরণ্যের যে বৃক্ষগুলো সেগুলো খুবই দামি বৃক্ষ, বা সেই বনজ সম্পদগুলো খুবই কাজের, অথচ সেগুলো কেউ ব্যবহার করতে পারে না। সেখানকার মানুষগুলোর মধ্যে তেমন সভ্যতা নাই, তেমন শিক্ষা নাই, দীক্ষা নাই, বিজ্ঞানের আলো সেইভাবে পৌঁছাতে পারেনি। সেই অন্ধকারতম মহাদেশটাতে বা ছায়ায় ঢাকা যেন মহাদেশটাতে এবার কি হলো, সমস্ত সাম্রাজ্যবাদী দলগুলো কিন্তু মাঝে মাঝে আক্রমণ করতে শুরু করলো। এই আক্রমণের ফলে কি হলো, যে একসময় দেখা যাচ্ছে সেইখানে শুধু বনজ সম্পদ লুট করছে না, পাশাপাশি সেই সব মানুষদের উপরে, বা আফ্রিকার যে জনগণ সেই সব মানুষদের উপর অত্যাচার করছে, সেই সব মানুষদেরকে জোর করে নিজেদের দেশে নিয়ে এসে বিক্রি করে দিচ্ছে। এই যে কৃতদাস প্রথা, কৃতদাস ব্যবস্থা, এইটাকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ ঘৃণা করেছেন এবং বলেছেন যে এই যে মানুষগুলোর উপর এইভাবে অত্যাচার করছো তোমরা, এই শক্তিশালী দেশ বা নিজেদেরকে সভ্য বলে মনে করো পাশ্চাত্যের দেশগুলো বা ইউরোপীয় দেশগুলো, তোমরা কীরকম সভ্য,
তোমরা এতটা সভ্য হয়েছো যে বাস্তবে তোমাদের মধ্যে এতটুকু জ্ঞানের বা সভ্যতার আলো পর্যন্ত এখন নেই। তোমরা এতটাই অসভ্য যে অন্য মানুষদের উপর অত্যাচার করে তোমরা অমানবিকতার পরিচয় দিচ্ছ, নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছ, এবং পাশাপাশি কী করছো, এইসব মানুষদেরকে তোমরা নিজেদের দেশে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছ। কিন্তু এইসব মানুষদেরকে যখন নিয়ে যাচ্ছ তখন কি হচ্ছে, এইসব মানুষরা বাধা দেওয়ার চেষ্টা করছে, তোমরা তাদের উপর অত্যাচার করছো, প্রহার করছো, মারছো, তাদেরকে লোহার শিকল দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছ। তোমাদের হাতের যে নখ সেটা কিন্তু আফ্রিকার যে জন্তু নেকড়ে বাঘ তার নখের থেকেও কিন্তু তীক্ষ্ণ। অতএব কতটা অমানসিকতার পরিচয় দিয়েছেন ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির মানুষদের, বা ভয়ঙ্কর পরিচয় দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা বুঝতেই পারছো। এরপরে তারা অত্যাচারের মধ্যে কি করছে, যে এতটা অত্যাচার করছে, আফ্রিকার মানুষগুলো যে কাঁদছে এবং তাদের যে চোখের জল আর গায়ের রক্ত এই সব মিলে কিন্তু আফ্রিকার মাটি কিন্তু কর্দমাক্ত হয়ে যাচ্ছে বা পঙ্কিল হয়ে যাচ্ছে, একদম কাদা হয়ে যাচ্ছে। এবং সেই কাদার উপর দিয়ে যখন সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিজেদের অত্যাচারী মনোভাব নিয়ে দাবিয়ে বেড়াচ্ছে, সেখান থেকে চলে যাচ্ছে, তখন রবি ঠাকুর বলছেন যে তোমরা ভুলে যেও না, আফ্রিকা এটি ভুলে যাবে এই কথাটি। আফ্রিকার নামক যে মহিলাকে বা যে নারীকে, আফ্রিকার দেশমাতাকে যে তুমি কীভাবে অপমান করলা, কীভাবে লাঞ্ছনা দিলা, কীভাবে কলঙ্ক রাখলা, সেটা কিন্তু আফ্রিকার ইতিহাসে ঠিকই লেখা হবে, তখন তোমরা বুঝবে। একসময় দেখা যায় কবি বলছেন যে তোমরা এখানে, অর্থাৎ ইউরোপীয় শক্তির সাম্রাজ্যবাদী দলগুলো যখন আফ্রিকার উপরে এইভাবে অত্যাচার করছে, ঠিক সে সময়ে সমুদ্রের ওই প্রান্তে নিজেদের দেশগুলোতে, ইউরোপের মহাদেশের বিভিন্ন দেশগুলোতে কি হচ্ছে, ওই সময় সভ্য দেশগুলোতে কি হচ্ছে, পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে কিন্তু দয়াময় দেবতার নামে পুজো হচ্ছে, ঘণ্টা বাজছে, আরতি হচ্ছে। আর সেই সময় সবচেয়ে সুন্দরতম কাজটা হচ্ছে কোথায়, ইউরোপগুলোতে বা ইউরোপীয় মহাদেশগুলোতে কি হচ্ছে, যে শিশুরা মায়েদের কোলে খেলছে, আর কবিরা যখন গান করছে তখন তাদের সঙ্গীতে সুন্দরের আরাধনা হচ্ছে। কি আশ্চর্য অদ্ভুত বৈপরীত্য রয়েছে, অর্থাৎ বিপরীত বিষয় রয়েছে। ভাবার চেষ্টা করো, বিষয়টা হচ্ছে কি, যে মুহূর্তে আফ্রিকার উপর ওই সাম্রাজ্যবাদী দলগুলো আক্রমণ করছে, অত্যাচার করছে, সেখানকার মানুষদের উপরে অত্যাচার করছে, তাদেরকে রক্তাক্ত করছে, তাদেরকে কেনা বেচা করছে মানুষগুলোকে, ঠিক সেই সময়টাতে তাদের নিজেদের দেশে কিন্তু কত সুন্দর করে পরিবেশটি রয়েছে। সেখানে পূজা অর্চনা হচ্ছে, সেখানে শিশুরা মায়ের কোলে আনন্দে খেলা করছে, সেখানে কবিরা কিন্তু যখন গান করছে তাদের সঙ্গীতে কিন্তু সুন্দরের আরাধনা হচ্ছে। এমনই একটা চমৎকার সময়ে কি হচ্ছে, আফ্রিকার যে গুহাগুলো, সেখান থেকে যেভাবে পশুরা বেরিয়ে আসে গুহা থেকে, ঠিক সেই রকম কিন্তু একটু সুযোগে ছিল, সব সাম্রাজ্যবাদী দলগুলো সুযোগে ছিল কখন আফ্রিকা শান্ত হয়, আর সেই সময় কি হঠাৎ করে তারা আক্রমণ করে দেবে। এই যে গহ্বর থেকে বা গুপ্ত গহ্বর থেকে বা গুহা থেকে যেভাবে পশুরা বেরিয়ে আসে সন্ধ্যার সময় বা কোনো ঝড় টড় হয় তখন, ঠিক সেইভাবে কিন্তু এই সাম্রাজ্যবাদী দলগুলো পশুর মতো আক্রমণ করছে আফ্রিকাকে বারবার, আর তাদেরকে অপমানিত করছে, তাদেরকে কষ্ট দিচ্ছে। কিন্তু এই যে অপমান, এটার একটা শেষ হবে, এই যুগের শেষ হবে, এই সাম্রাজ্যবাদী শক্তির যে অত্যাচার সেটা অবশ্যই একদিন শেষ হবে, সমাপ্তি ঘটবে। তাদেরকে বুঝতে হবে যে তারা যা অন্যায় করেছে তা ভুল করেছে। কবি এবার বলছেন যে এই অত্যাচার বেশি দিন চলবে না, কারণ এবার খুব শীঘ্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসছে। এইবারে কি হবে, সমস্ত সাম্রাজ্যবাদী দলগুলো নিজেদের মধ্যে আক্রমণ করে মারা যাবে। তো কেননা এই সমস্ত খারাপ শব্দ, অন্যায় কথা, অত্যাচার, এই সব কিছুর মাঝে একটাই শব্দ উচ্চারণ করা যায়। সমস্ত সাম্রাজ্যবাদী দল যারা অন্যায় অত্যাচার করেছে আফ্রিকার উপরে, তারা এসে আফ্রিকার কাছে ক্ষমা চাক, এবং তাদের সবার হয়ে যে সৃষ্টিকর্তা, যে যুগান্তরের কবি মানে কি, যুগকে যে অতিক্রম করতে পারে। একটা মানুষ তো যুগকে অতিক্রম করতে পারে না, যুগকে অতিক্রম করতে পারে, যুগকে পার করতে পারে, বা একটা যুগের শেষ আবার একটা নতুন যুগের শুরু, এই মধ্যস্থলে দুটো যুগকে যে হ্যান্ডশেক করতে পারে, তিনিই তো হচ্ছেন যুগান্তরের মানুষ। কিন্তু যুগান্তরের মানুষ তো কেউ হতে পারবে না, এটা হচ্ছে পৃথিবীর সৃষ্টিকর্তা, অর্থাৎ ঈশ্বরকে তিনি ডেকেছেন। রবি ঠাকুর বলেছেন যে তুমি হচ্ছে যুগান্তরের কবি, আমি সাধারণ কবি, আমার দ্বারা যুগকে পরিবর্তন করা সম্ভব না, তুমি স্বয়ং আসো, তুমি এসে হে ঈশ্বর, হে যুগান্তরের কবি, তুমি আসো, এসে ক্ষমা চাও, তুমি নিজে ক্ষমা চাও আফ্রিকার দরজায় এসে, আফ্রিকার যে মান সম্মান হারিয়েছে, মানহারা মানবী, তার কাছে এসে ক্ষমা চাও, কারণ তুমিই তার সৃষ্টিকর্তা। অথচ এতদিন ধরে আফ্রিকা এত কষ্ট পেয়েছে আর তুমি নীরব থেকেছ, তুমি কোনো প্রতিবাদ করনি। তাই জন্য তোমার অবশ্যই উচিত সমস্ত দেশের হয়ে, দেশবাসীর হয়ে এবং অত্যাচারী দলগুলোর সাথে এসে ক্ষমা চাইতে। ক্ষমার মধ্যে দিয়ে কিন্তু এই নোংরা সভ্যতার
নোংরা শাসনের শেষ হবে, সমাপ্তি ঘটবে, আর গণতন্ত্র চারিদিকে ছড়াবে। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, সেই মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধ আবারও গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে যাবে। অর্থাৎ এই ক্ষমা করো শব্দটাই হচ্ছে এই সভ্যতার শেষ পূর্ণ বাণী। নতুন করে একটি সভ্যতা শুরু হবে, সেই কামনা করেছেন রবি ঠাকুর। এবং এই কবিতাটি হচ্ছে সেই মানবিকতার বা মনুষ্যত্ব বোধের জয়ের কবিতা। আমরা দেখব কবিতাটি থেকে কিভাবে কবিতাটিকে সুন্দর করে করে আমরা পার্ট বাই পার্ট পড়তে পারবো এবং কোন কোন শব্দগুলো মনে রাখতে গেলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবো। তাই আমরা এবার দেখে নিব। তোমরা দেখতে পাচ্ছ আফ্রিকা কবিতার আমি 5টি ডায়াগ্রাম তৈরি করেছি, সেখানে 5টি পার্ট করেছি। তোমরা প্রথমে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে বা যাদের এক কথায় আফ্রিকা কবিতাটি সম্পর্কে খুব বেশি সচেতনতা নেই, তারা অবশ্যই খাতাতে এইভাবে করে একটি পার্ট তৈরি করো এবং যেভাবে আমি লিখছি, যেভাবে বলছি, শুনে শুনে তোমরা খাতাতে এখনই প্র্যাকটিস করো। তাহলে একবার ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু সম্পূর্ণ বিষয়টা আয়ত্তে চলে আসবে। চলো প্রথমে দেখো, আফ্রিকা কবিতা আলোচনা করার আগে আমি 5টি পার্ট তৈরি করেছি। সেখানে প্রথমটা হচ্ছে আফ্রিকার জন্ম লগ্ন, অর্থাৎ আফ্রিকার যখন জন্ম হচ্ছিল সে বিষয়ে আমরা জানবো। এরপরে আমরা দেখব আফ্রিকার জন্ম হওয়ার পরে আফ্রিকা কিভাবে নিজেকে নিজে সাজাচ্ছিল, নিজে কিভাবে সজ্জিত হচ্ছিল। এবার আফ্রিকার যখন সজ্জা কমপ্লিট বা সে সাজগোজ করে নিয়েছে, ঠিক সেই সময় সাম্রাজ্যবাদী মানুষগুলো বা দলগুলো কিভাবে আফ্রিকার উপরে অত্যাচার করছে সেসব আমরা পড়বো বা জানবো। এরপরে দেখব ঠিক সেই সময়টাতে সাম্রাজ্যবাদীরা যখন আফ্রিকার উপর অত্যাচার করছে, ঠিক সেই সময় নিজেদের দেশেই তাদের কী রকমের ছবি বা কী রকম বিপরীত ছবিগুলো রয়েছে সেই সব ছবি পাবো। এবং সবার শেষে কবি চাইছেন যে সভ্যতা আবার নতুন করে সাজুক, সেখান থেকে একটা অত্যাচারহীন সভ্যতা বা সমাজের তৈরি হোক, সৃষ্টি হোক, সারা বিশ্বজুড়ে শান্তি প্রচার হোক। এই উদ্দেশ্যে তিনি কিন্তু সভ্যতার শেষ বাণী হিসাবে বা পূর্ণবাণী হিসেবে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন সমস্ত অত্যাচারী শাসকদেরকে এই নিপীড়িত আফ্রিকার উপরে বা আফ্রিকার কাছে দাঁড়িয়ে। তো প্রথমে আমরা আফ্রিকার জন্মলগ্ন সম্পর্কে জানি। প্রথমে কি রকম শব্দগুলো আমরা মনে রাখবো। প্রথম হচ্ছে আদিম যুগে। একেবারে আদিম যুগে যদি ফেরত যাওয়া যায় সেই সময় দেখা যাবে একেবারে আদিম যুগে কিন্তু আমাদের যে স্রষ্টা, পৃথিবীর যে সৃষ্টিকর্তা, তিনি কিন্তু আফ্রিকাকে তৈরি করছিলেন বা গোটা পৃথিবীকে সৃষ্টি করছিলেন এবং বারবার নিজেরই প্রতি বিরক্ত হয়ে বারবার কিন্তু নিজের তৈরি সৃষ্টিকে বারবার ধ্বংস করছিলেন আর বারবার গড়ছিলেন। তাই বারবার অধৈর্যে বারবার নিজের মাথা নাড়াচ্ছিলেন, অধৈর্যে বারবার আদিম যুগে সৃষ্টিকর্তা যখন গোটা পৃথিবীকে সাজাচ্ছিলেন সেই সময় বারবার অধৈর্যে নিজে মাথা নাড়াচ্ছিলেন। আর ঠিক সেই সময়টিতে দেখা যায় তিনি নিজেরই সৃষ্টির যে সম্পদকে, গোটা প্রকৃতিকে বারবার ধ্বংস করছিলেন, বারবার বানাচ্ছিলেন। ঠিক সেই সময়টা দেখা যায় সমুদ্রের জল, এখানে কিন্তু কবি বলেছেন সমুদ্রের বাহু, রুদ্র মানে হচ্ছে ভয়ঙ্কর, রুদ্র সমুদ্রের বাহু কি করলো, আফ্রিকাকে একদম পশ্চিম দিকে সম্পূর্ণ স্থলভাগটা ছিল আর পশ্চিম দিক থেকে একেবারে পূর্ব দিকে ছিল, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ছিটকে নিয়ে চলে আসে আর একাকী করে ফেলে দেয়। রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র সমুদ্রের বাহু। ঠিক এরপরে দেখা যায় সেখানে সমস্ত মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা কিন্তু একটি গভীর অরণ্যে পরিণত হয়ে যায়। বড় বড় বনস্পতি গাছে ঢাকা পড়ে যায় আফ্রিকা এবং এত বড় বড় গাছ, এত ঘন গাছ ছিল যে বহুদিন ধরেই কিন্তু আফ্রিকার মাটিতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছতে পারছিল না। প্রথম তো সূর্যের আলো পৌঁছচ্ছিল না বলে সে ছায়ায় ঢাকা হয়ে গেছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে বহুকাল ধরে কিন্তু সেখানকার মানুষদের মধ্যে, সেই আফ্রিকার সভ্যতার মধ্যে কিন্তু কোনোরকম কোনো শিক্ষার আলো, বিজ্ঞানের আলো পৌঁছতে পারছিল না, যেহেতু সমস্ত মহাদেশের কাছে এই মহাদেশটা ছিল একেবারে অজানা। তাই জন্য তো কি হচ্ছে, আদিম যুগে স্রষ্টা যখন অধৈর্যে নিজের মাথা বারবার নাড়াচ্ছিল আর নিজেরই তৈরি জিনিসকে বারবার ভেঙে ফেলছিলেন, ঠিক সেই সময় হঠাৎ করে রুদ্র সমুদ্রের বাহু কি করলো, আফ্রিকাকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ছিটকে দিল আর বনস্পতিতে ঘিরে ফেললো। ফলে সেখানে সূর্যের আলো কিন্তু কৃপণ হয়ে যায়, কৃপণ সূর্যের আলো, কৃপণ আলো। এর ফলে আফ্রিকা হয়ে যায় অন্ধকারতম মহাদেশ। আফ্রিকা একেবারে ছায়ায় ঢাকা পড়ে যায়, ছায়ায় আবৃত হয়ে যায়। এখানে আমি প্রথমে বলেছিলাম আফ্রিকা দেশ মাতা হিসেবে ধরা হয়েছে, তাই জন্য এখানে একটি নারীর সাথে তুলনা করা হয়েছে আফ্রিকাকে। তাই বলা হয়েছে আফ্রিকাকে বলা হয়েছে ছায়াবৃতা, ছায়া দ্বারা আবৃতা। আবার বলা হয়েছে মানহারা মানবী, একটা
সম্মান হারিয়ে যাওয়া মানবীর সাথে তুলনা করা হয়েছে আফ্রিকা কবিতাকে, বা আফ্রিকা মহাদেশকে। যাই হোক, এই বিষয়টি জন্ম হলো দেখলাম আমরা। এবার আফ্রিকাকে কেউ তো চিনিয়ে দিতে পারছে না যে কোনটা প্রকৃতি, কোনটা আকাশ, কোনটা জল স্থল, কিছু চিনিয়ে দিচ্ছে না। সে নিজেই চেষ্টা করছে। আর একটা শিশু যেভাবে প্রথমে নিজেকে খুব ভয় পেতে গেলে, কোনো কিছুকে ভয় পেতে গেলে সে চেষ্টা করে নিজেকে ভয়ঙ্কর করে প্রস্তুত করার, যে কারণে সে ভয়কে ভয় দেখাতে পারে, ঠিক সেইভাবে আফ্রিকা কিন্তু সেটাই করছিল, নিজেকে খুব ভয়ঙ্কর তৈরি করার চেষ্টা করছিল। ভয়ঙ্কর গাছপালা, ভয়ঙ্কর জঙ্গল, ভয়ঙ্কর পশু পাখি, সব কিছুতে সে এত বেশি ঘন হওয়ার চেষ্টা করছিল যেন সে ভয়কে ভয় মানাতে চাইছে। আমরা সেই ছবিটা দেখব। এখানে কি হচ্ছে, নিভৃত অবকাশে বলছে একেবারে সবার থেকে যেহেতু বিচ্ছিন্ন ছিল আফ্রিকা, তাই বলছে নিভৃত, একেবারে নিরালায়, একেবারে আলাদাভাবে একটি জায়গাতে যেন নিজের অবকাশ বা নিজেকে একটা ফাঁকা সময়ের মধ্যে নিজেকে যাপন করছিল এবং নিজেকে সাজানোর চেষ্টা করছিল আফ্রিকা। আর সেই সময় সে চেষ্টা করছিল আকাশ, মাটি, তারপরে জল, স্থল, সব কিছু, সম্পূর্ণ প্রকৃতির সমস্ত সংকেতগুলো, ভাষাগুলোকে বোঝার চেষ্টা করছিল, যেটাকে বলা হয় দুর্বোধ সংকেত। দুর্বোধ সংকেত। দুর্বোধ সংকেত কি? দুর্বোধ মানে হলো যেটা বোধ নয় বা বোধ করা যায় না বা যেটি বোঝা যায় না। আমরা দেখছি যে সে নিভৃত অবকাশে নিজেকে সাজাচ্ছিল আর প্রকৃতির দুর্বোধ সংকেতগুলোকে, প্রকৃতির খেলাগুলোকে চেনার চেষ্টা করছিল। আর কি করছিল, সে নিজেকে ভীষণ তৈরি করার চেষ্টা করছিল, ভয়ঙ্কর ভীষণ তৈরি করার চেষ্টা করছিল। কিন্তু কিভাবে? বিরূপে। বিরূপ মানে হচ্ছে খারাপ রূপ। নিজেকে খুবই ভয়ঙ্কর রূপ তৈরি করার চেষ্টা করছিল, কেবলমাত্র ভীষণকে বিদ্রুপ করার জন্য। ভীষণকে বিদ্রুপ, বিদ্রুপ মানে আমরা জানি ব্যঙ্গ করা। আসলে আমরা কি করি, আমরা যদি কোনো কিছুকে ভয় পাই, ধরুন আরশোলাকে যদি ভয় পাই, তো আরশোলা যদি সামনে চলে আসে, তাহলে আমরা কি করব, যে নিজেকে এত বেশি ভয়ঙ্কর করার চেষ্টা করব যেন আরশোলা পালিয়ে যায় আমাদেরকে দেখে, আমাদের রূপ দেখে। তো তিনি কি করেছে, আফ্রিকা কি করেছে, নিজেকে ভীষণ বা বিরূপের ছদ্মবেশে কিন্তু নিজেকে এতটা ভীষণ করেছে যে ভীষণকে ব্যঙ্গ যেন করা যায়, ভয়কে যেন ভয় পাওয়ানো যায়, ভয়কে ভয় পাওয়াতে চেয়েছিল। এবং এইভাবে করে নিজেকে কিন্তু ভয়ঙ্কর আর উগ্রভাবে, উগ্র সাজসজ্জায় তৈরি করছিল। উগ্র মানে আমরা বুঝি ভীষণ ভয়ঙ্কর, উগ্র সজ্জায় কিন্তু নিজেকে সাজাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আফ্রিকা যতই নিজের সম্পদ, নিজের বনজ সম্পদ, নিজের পশু পাখি, নিজের মানুষদেরকে যতটাই ভয়ঙ্কর করে তৈরি করুক না কেন, সে জানতো না যে পৃথিবীর বাকি অংশগুলোতে যে সমস্ত মানুষরা রয়েছে, সেই সব মানুষরা এত ভয়ঙ্কর আছে যে এখানকার যে পশু পাখিগুলো ততটা ভয়ঙ্কর নয়। সেই ছবি আমরা দেখতে পাবো। বলছি, কবি বলছেন যে সাম্রাজ্যবাদী দলের মানুষগুলো বা গোটা পৃথিবীর অংশের মানুষগুলো যখন জানতে পারলো আফ্রিকা বলে একটি মহাদেশ আছে এবং সেখানে একেবারে সম্পদ পরিপূর্ণভাবে রয়েছে, সম্পদের ব্যবহার ঠিকঠাক কেউ করতে পারে না, তখন তারা কিন্তু সময় সময় গিয়ে সেখানে আক্রমণ চালালো আর সেই সব মানুষদের উপরে, সেখানকার বনজ সম্পদের উপর অনেক অত্যাচার করলো। সেই ছবি আমরা দেখতে পাবো। কবি বলছেন যে এই যে ছায়াবৃতা, এতদিন ছায়ায় ঢাকা ছিল আফ্রিকা, তাকে কিন্তু অনেকেই দেখতে পায়নি বা বুঝতে পারেনি, তাই জন্য তার বহু কাল ধরে তাকে উপেক্ষা করেছিল। অপেক্ষার মধ্যে তফাৎ কি? অপেক্ষা মানে যদি কোনো কিছুর জন্য বা কারোর জন্য আমরা অপেক্ষা করি বা ওয়েট করি, কিন্তু উপেক্ষা জিনিসটাকে ইগনোর করে দেওয়া, যে আফ্রিকা বলে কিছু আছে বা সেই সব মানুষ, সেখানেও যে কোনো দেশ আছে, এই ধরনের বিষয়টি যেহেতু গোটা পৃথিবীর কাছে অপরিচিত ছিল, তাই জন্য গোটা পৃথিবীর মানুষরা যেন আফ্রিকাকে তেমন গুরুত্বই দেয়নি। তাই বলছে যে আফ্রিকা ছিল সবার উপেক্ষার বিষয়। এরপরে কি বলছে, যে আফ্রিকাকে উপেক্ষা করার পরে যখন জানতে পারলো সাম্রাজ্যবাদী শক্তিরা যে আফ্রিকাতে অনেক সম্পদ রয়েছে এবং খুব সহজেই তাদের উপর কি আক্রমণ করা যায়, তখন ওরা কি করলো, লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকাতে আক্রমণ চালালো। লোহার হাতকড়ি। এরপর কি করছে, লোহার হাতকড়ি নিয়ে যখন গেল, তো সেখানকার মানুষরা তো লড়াই করার চেষ্টা করছে, কিন্তু কবি বলছেন লড়াই করে কি হবে, আফ্রিকা তোমার যে হিংস্র নেকড়ে আছে, সেই নেকড়ের নখের চেয়েও তীব্র নখ হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির মানুষগুলোর বা এই অত্যাচারী মানুষগুলোর নখ। আর কি বলছে, এই মানুষগুলো ছিল আসলে মানুষ ধরার দল। এই সাম্রাজ্যবাদী শক্তি দলগুলো বা এই ঔপনিবেশিক শক্তির মানুষগুলো কীরকম ছিল, আসলে ছিল এরা মানুষ ধরার দল। আসলে বিষয়টা হচ্ছে এখানে কৃতদাস প্রথার কথা বলা হচ্ছে, যে এই আফ্রিকার সহজ সরল সাধারণ মানুষগুলোকে তারা বেঁধে, লোহার হাতকড়ি দিয়ে বেঁধে নিজেদের দেশে নিয়ে গিয়ে বিক্রি করে দিত
বা নিজেদের দেশে নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করত। তাই জন্য বলা হয়েছে এই মানুষগুলোকে, সাম্রাজ্যবাদী দলগুলোকে বলা হয়েছে মানুষ ধরার দল। মানুষ ধরার দল। এরপরে চলে যাচ্ছে, কবি বলছেন যে হে সাম্রাজ্যবাদী মানুষ, তোমরা তো নিজেদেরকে খুব সভ্য বলে মনে করো, তোমরা খুব সভ্য দেশের সভ্য নাগরিক, তা সত্ত্বেও তোমরা এতটাই লোভী আর তোমাদের এতটাই খারাপ বর্বরের মতো লোভ যে তোমরা বুঝতেই পারলে না যে এই আফ্রিকাতে কত সহজ সরল মানুষগুলো রয়েছে, তারা কতটা অসহায় হয়ে উঠছে তোমাদের এই অত্যাচারের কারণে। তাদের রক্ত আর অশ্রুতে, আফ্রিকার মানুষের রক্ত আর অশ্রুতে মিশে যাচ্ছে আফ্রিকার মাটি। আফ্রিকার মাটিতে কাদা তৈরি হচ্ছে, সেই কাদার উপরে যখন হেঁটে যাচ্ছে কাঁটা পড়া জুতো দিয়ে সাম্রাজ্যবাদী মানুষগুলো, তখন বলছেন যে এই কাঁটা পড়া জুতোর তলায় কিন্তু এই মাটি লেগে থাকছে, এই রক্তের দাগ লেগে থাকছে, এটাই ইতিহাস তৈরি করবে। আর আফ্রিকার এই ইতিহাসকে তোমরা কলঙ্কিত করলে এর থেকে তোমরা রেহাই পাবে না। তখন ইতিহাস তৈরি হচ্ছে, অপমানিত ইতিহাস। কার এই ইতিহাস? আফ্রিকার ইতিহাস, আফ্রিকার লজ্জার ইতিহাস, অপমানের ইতিহাস। তাই বলছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার, অর্থাৎ আফ্রিকা তোমার ইতিহাসে কিন্তু চিরচিহ্ন দিয়ে গেল এই অপমান। এরপরে কি হচ্ছে, ঠিক এই সময়টাতে সাম্রাজ্যবাদীদের দেশে কি হচ্ছে বা নিজেদের এলাকায় কি হচ্ছে, সেখানে মন্দিরে মন্দিরে পূজার ঘণ্টা বাজছে। কত সুন্দর করে তারা দয়াময় দেবতার নামে পূজা অর্চনা করছে, পূজার ঘণ্টা। আর তারপরে কি ঘটছে, যে সেখানে শিশুরা কিন্তু মায়ের কোলে খেলা করছে, কত আনন্দ। আর আফ্রিকাতে সেই সময় তারা বিভিন্ন শিশুকে মাতৃহারা করছে। এরপরে দেখা যাচ্ছে যে সমুদ্র পাড়ের ছবি বা সেই সাম্রাজ্যবাদীদের দলের মানুষদের দেশের যে কবিরা, তারা যখন সঙ্গীত করছে, কবির সঙ্গীতে কিন্তু সুন্দরের আরাধনা হচ্ছে। কবির সঙ্গীতে হচ্ছে সুন্দরের আরাধনা। ব্যাস এইটুকুই বিষয়। এবার সভ্যতার শেষ পুণ্যবাণী কি, অর্থাৎ এই অত্যাচার তো বেশি দিন চলবে না, একদিন বন্ধ হবে। তো বলছে এই পশ্চিম প্রান্ত, আমরা তো জানি আফ্রিকা কিন্তু পূর্ব দিকে আর ছিল না, পূর্ব দিক থেকে পশ্চিমে চলে এসেছিল, পৃথিবীর পশ্চিম দিকে। তো এই পশ্চিম দিকে থাকা আফ্রিকার বুকে যেদিন সন্ধ্যার সময় কেন বলছি, যে এদের তো ভালো দিনগুলো চলে গেছে, নিজের মতো করে যেভাবে বেঁচে থাকছিল আফ্রিকার মানুষ, সেটা তো নাই, এখন অত্যাচার করছে এই মানুষগুলো। তাই বলছে অত্যাচার করতে করতে আফ্রিকার যেন সুন্দর দিনগুলো শেষ হয়েছে, আর তারপরে সন্ধ্যার সময় এসছে। আর সেই সন্ধ্যার সময়টাতে বলছে যে এই পশ্চিমে যখন সন্ধ্যার সময় এলো, পশ্চিম প্রান্তে যখন সন্ধ্যার সময় এলো, তখন কিন্তু ঝড় উঠেছে, অর্থাৎ এই অন্যায়ের ঝড় উঠেছে সন্ধ্যার সময়। চারিদিকে রুদ্ধ বাতাস মানে তো আমরা বুঝি যে কি একটা ভ্যাপসা বাতাস বা একটা দম বন্ধ করা বাতাস। তা বলছে সন্ধ্যার সময় পশ্চিমের দেশে যখন ভীষণ ঝড় উঠেছে বা রুদ্ধ বাতাস বইছে, ঠিক সেই সময় রুদ্ধশ্বাস বা রুদ্ধ বাতাস যখন বইছে, ঠিক সেই সময় দেখা যাচ্ছে যত পশু, এই সাম্রাজ্যবাদী দলগুলোকে কিন্তু পশু বলে তিনি গালি দিচ্ছেন বা অপমান করছেন। তিনি বলছেন যে এই পশুগুলো কিন্তু যেখানে লুকিয়েছিল সেখান থেকে বেরিয়ে আসলো, আর বেরিয়ে এসে কিন্তু ভীষণভাবে চিৎকার চেঁচামেচি করছে, আর এত নোংরা তীব্র আওয়াজ করছে, মানে অত্যাচারের যে আওয়াজ হয়, নোংরাতম শব্দ ধ্বনি, সেই ধ্বনিতে কিন্তু চারিদিক একেবারে অশুভ ধ্বনিতে পরিণত করে দিচ্ছে পশুরা। তারা কি করছে, একেবারে অশুভ ধ্বনি। আমরা জানি অত্যাচারের ধ্বনি কিন্তু কখনোই শুভ হতে পারে না। তাই অশুভ ধ্বনিতে সারা পুরো প্রকৃতিকে বা আফ্রিকাকে কিন্তু একেবারে নোংরা কলুষিত করে দিচ্ছে। ঠিক সেই সময়টাতে দিনের শেষ প্রান্তে এসে যেটুকু সামান্য আলো আছে, দিনের যে সামান্য আলোটুকু বেঁচে আছে, দিনের সামান্য আলো, যে সামান্য আলোটুকু বেঁচে আছে, সেই আলোতেই কিন্তু কবি বলছেন যে এবার ঈশ্বর তোমাকে আসতে হবে, হে স্রষ্টা, দয়াময় স্রষ্টা, তোমাকে আসতে হবে। আর এতদিন আফ্রিকার জন্য তুমি কিছু বলনি, তার অত্যাচারকে মুখ বুজে সহ্য করেছো, এর একটা প্রতিবাদ করতে হবে। এবং সমস্ত সাম্রাজ্যবাদী শক্তির মানুষগুলোকে অবশ্যই আফ্রিকার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আফ্রিকা কোনোদিন এদেরকে ক্ষমা করবে না। কিন্তু যদি তারা আফ্রিকার কাছে ক্ষমা চায়, তাহলে আর যুদ্ধ নয়, চারিদিকে শুধু শান্তি বিরাজ করবে, মানুষের ভালোবাসা তৈরি হবে, মানবিকতার জয় হবে। তারপরে এই ধরনের কঠিন যুদ্ধগুলো কিন্তু একসময় হারিয়ে যাবে পৃথিবী থেকে। তাহলে প্রকৃতি এবং পৃথিবী সবটাই সতেজ হওয়ার সুবিধা পাবে।
তাই জন্য তিনি বলছেন দিনের শেষ সামান্য আলোয় কিন্তু এই যে মানহারা মানবী, আমি প্রথমে বলেছিলাম আফ্রিকাকে কিন্তু মানবী বলা হয়েছে, মানব থেকে মানবী, ঠিক একজন নারীর সাথে তুলনা করেছে, এবং আফ্রিকাকে বলছে মানহারা। মানহারা মানে কি? মান হারিয়েছে যে, ঠিক আছে, মানে এর সম্মান নিয়ে অনেক নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে, তাই বলছে মানহারা এই মানবীর দ্বারে, দ্বারে মানে দরজায়, মানহারা এই মানবীর দ্বারে অর্থাৎ এই আফ্রিকার দরজায় এসে মানহারা, মানহারা মানবী, এই মানহারা মানবীর দরজায় এসে কবি ক্ষমা চাইতে বলেছেন যুগান্তরের কবিকে বা সৃষ্টিকর্তাকে বা ঈশ্বরকে, এবং পাশাপাশি সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিদেরকে বলেছে মানহারা মানবীর দরজায় এসে ক্ষমা চাইতে। কারণ ক্ষমা শব্দটার মধ্যেই আছে সমস্ত শান্তি, সমস্ত অন্যায় শক্তিকে এক কথায় ক্ষমা করে দিতে পারবে আফ্রিকা, তারপরে কিন্তু শান্তি আসবে গোটা পৃথিবী জুড়ে। তাই বলেছেন যে সভ্যতাটার শেষ পুণ্যবাণী হোক ক্ষমা করো। ক্ষমা শব্দটির মধ্যে দিয়ে কিন্তু সভ্যতার শেষ পুণ্যবাণী ছড়াবে, এবং সম্পূর্ণ কবিতাটি কিন্তু কবি যে মানবিকতার জয়ের কারণে, অর্থাৎ এই অত্যাচারী দল আর অত্যাচারিত মানুষ, এই দুয়ের মধ্যে যে সামঞ্জস্য তৈরি করার চেষ্টা করেছেন, সব মানুষকে যে একই আকাশের নিচে, একই সম্মানের নিচে এবং একই প্রকৃতির কাছে এনে দাঁড় করাতে চেয়েছেন, এবং সবার মধ্যে যে সাম্যবাদ প্রচার করতে চেয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এখানেই কিন্তু কবিতাটি একেবারে কালজয়ী হয়ে উঠেছে। এবং এইভাবে আফ্রিকা কবিতাটিকে তোমরা মনে রাখতে পারবা। এই ধরনের অংশ থেকে প্রশ্ন আসতে পারে যে কৃপণ আলোর অন্তঃপুরে, এই ধরনের লাইন আসতে পারে। আসলে কৃপণ আলোটা কেন? যে সূর্যের আলো আফ্রিকাতে পৌঁছতে পারছিল না, কারণ আফ্রিকা বনস্পতি, বড় বড় বৃহৎ বনস্পতি গাছে ঢাকা ছিল, আর তাছাড়া আরও অন্ধকার ছিল অন্য দিক থেকে। একটি হচ্ছে সূর্যের আলোর পৌঁছচ্ছিল না, তাই জন্য অন্ধকার, আর দ্বিতীয় কারণটি হচ্ছে শিক্ষা, সভ্যতা, জ্ঞানের আলো, প্রযুক্তির আলো কিন্তু বহুদিন আফ্রিকার পৌঁছয়নি, তাই জন্য আফ্রিকা ছিল একেবারে ছায়াবৃতা বা কৃপণ আলোর অন্তঃপুর। এরপরের দ্বিতীয় বিষয়টি হচ্ছে কি, দুর্বোধ্য সংকেত বা ভীষণকে বিদ্রুপ কেন করতে চেয়েছিল? কারণ আফ্রিকা নিজেই ভীষণ ভয়ে ছিল, সে নিজে বুঝতে পারছিল না প্রকৃতির খেলাগুলোকে, তাই সে নিজেকে ভীষণ ভয়ঙ্কর তৈরি করে ভয়কে ভয় পাওয়াতে চেয়েছিল। কিন্তু সাম্রাজ্যবাদী শক্তিদের ক্ষেত্রে আমরা দেখব লোহার হাতকড়ি দিয়ে লাইন আসতে পারে, তার নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এই ধরনের লাইন আসতে পারে, মানুষ ধরার দল আসতে পারে, তারপরে অপমানিত ইতিহাস আসতে পারে, রক্ত অশ্রু দিয়ে আসতে পারে প্রশ্ন। তাহলে কি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি এই জায়গা থেকে লিখতে পারবা যে সাম্রাজ্যবাদী মানুষেরা যখন দেখতে পেয়েছিল আফ্রিকার অনেক সম্পদ, তখন আফ্রিকার উপরে তারা আক্রমণ করে। আফ্রিকার মানুষগুলোর যে অসহায় মানুষগুলো, সহজ সরল মানুষগুলো, তাদেরকে কিন্তু উপেক্ষা করে যায় তারা, আর লোহার হাত করে নিয়ে সেই সব দেশে, আফ্রিকার দেশে আক্রমণ করে, সেখানকার মানুষগুলো উপর খুব অত্যাচার করে, তাদেরকে খুব অত্যাচার করে, প্রহার করে, তাদেরকে মানুষগুলোকে কৃতদাস হিসেবে বিক্রি করতে থাকে। তাই জন্য তাদেরকে মানুষ ধরার দল হিসেবে চিহ্নিত করেছেন, এবং পাশাপাশি দেখিয়েছেন যে আফ্রিকার মানুষগুলোর রক্ত আর অশ্রুতে মিশে সেখানকার মাটি একেবারে কর্দমাক্ত হয়ে গেছে, অথচ সেই মাটির উপর দিয়ে যখন মানুষ ধরার দল বা এই সাম্রাজ্যবাদী শক্তির মানুষগুলো যখন কাঁটা পড়া জুতো দিয়ে হেঁটে যাচ্ছে, তখন সেই কাঁটা পড়া জুতোর তলায় কিন্তু সেই মাটিগুলো লেগে থাকছে, সেই কাদার পিণ্ড লেগে থাকছে, সেখানে কিন্তু ইতিহাস লেখা আছে। অর্থাৎ আফ্রিকা কোনোদিনও ভুলবে না, আফ্রিকার ইতিহাসে কিন্তু এই কথাগুলো লেখা থাকবে। এই সময়টাতে দেখা যাচ্ছে সমুদ্র পাড়ের একটি ছবি, এই লাইনটা খুব আসে, পরীক্ষায় আসে, যে কবির সঙ্গীতে বাজে সুন্দরের আরাধনা। জিনিসটা কি? আসলে বিষয়টা হচ্ছে যে সময় সাম্রাজ্যবাদী দলের মানুষরা যখন অন্য দেশে বা আফ্রিকার উপর অত্যাচার করছে, ঠিক সেই সময়টাতেই ওদের নিজেদের দেশে খুব সুন্দর ছবি রয়েছে, সেখানে কেউ কারোর উপর অত্যাচার করছে না, খুব সুন্দরভাবে সেখানে দয়াময় দেবতার পুজো করা হচ্ছে, পুজোর ঘণ্টা বাজছে মন্দিরে মন্দিরে, পাড়ায় পাড়ায়, আর শিশুরা মায়ের কোলে রয়েছে। আর আমরা জানি শিশুরা যখন মায়ের কোলে থাকে তার চেয়ে বড় সুন্দর ছবি এই পৃথিবীতে আর কিছু নয়। এর পাশাপাশি কবিরা কি করছে? কবিরা সঙ্গীত করছে, গান করছে, নতুন নতুন রচনা সৃষ্টি করছে, এবং সেখানে দেখা যাচ্ছে কত চমৎকার কথা লিখছে, অথচ সেই সব দেশের মানুষরাই কিন্তু আবার অন্য দেশে গিয়ে আক্রমণ করছে। এই সমস্ত কিছুর পরে কবি বলছেন যে না, সভ্যতার শেষ পুণ্যবাণী চাই। আর এইখানে কিন্তু এই মানহারা মানবীর কাছে যে ক্ষমা চাইতে বলেছেন, এই জায়গাটিতে একটি লাইন আছে যে কি, তুমি যুগান্তরের কবিকে তিনি কবি আহ্বান করছেন। এই যুগান্তরের কবি সম্পর্কে আমি পুরো ভিডিওতে অনেকটাই আলোচনা করলাম, আরও একটু বলে দিই যে একটি যুগকে যে অতিক্রম করতে পারে তাকে বলা হয় যুগান্তরের মানুষ, কিন্তু মানুষের পক্ষে সেটা সম্ভব না,
যে কবি বা সাধারণভাবে তিনি কবি বলতে চেয়েছেন যে রবি ঠাকুর নিজে একজন কবি হয়ে কিন্তু একটা যুগকে পাল্টে দিতে পারেন না, এই কাজটা করতে পারে ঈশ্বর। তাই ঈশ্বরকে বলেছেন যুগান্তরের কবি, তুমি স্বয়ং নিজে সাম্রাজ্যবাদী সমস্ত যত অত্যাচারী দলগুলো আছে, মানুষগুলো আছে, তাদের সবার হয়ে এসে আফ্রিকার কাছে ক্ষমা চাও। এইভাবে কবি কিন্তু একটি সাম্যাবস্থা তৈরি করতে চেয়েছেন গোটা পৃথিবী জুড়ে, এবং আফ্রিকার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে তার একটা সমাধান করতে চেয়েছেন। ক্ষমা শব্দের মধ্যে দিয়ে কিন্তু সভ্যতা আরও সুন্দর হতে পারে, এই কথাটি তিনি বুঝিয়ে দিয়েছেন কৌশল করে। এইখানে আফ্রিকা কবিতাটি চমৎকার হয়ে উঠেছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, উদ্ভ্রান্ত মানে পাগল, পাগলের মতো সেই সময়টিতে আদিম যুগে যখন সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর নিজের প্রতি অসন্তোষে, অসন্তোষ মানে নয় সন্তোষ যে, অর্থাৎ নিজের প্রতি বিরক্ত হয়ে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, বিধ্বস্ত মানে ধ্বংস, নতুন করে সৃষ্টি করছে আর সব কিছু ধ্বংস করে দিচ্ছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে, অর্থাৎ সেই সময় অধৈর্য যখন তিনি খুব সহজে হয়ে যাচ্ছিলেন আর বারবার মাথা নাড়ছিলেন, ঠিক সেই সময় কিন্তু রুদ্র মানে ভয়ঙ্কর সমুদ্রের বাহু, বাহু বলতে সমুদ্রের কোনো হাত হয় না, কিন্তু সেটা জলোচ্ছ্বাস, সেই জলের উচ্ছ্বাস কিন্তু এসে, প্রাচী কথার অর্থ হচ্ছে পূর্ব, আর ধরিত্রী মানে পৃথিবী, পূর্ব দিকের পৃথিবী থেকে কিন্তু দূরে করে দিয়েছিল আফ্রিকাকে। আর আফ্রিকাকে কোথায় নিয়ে গেছিল? নিয়ে গিয়ে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বনস্পতি গাছ দিয়ে ঘিরে নিল পুরো আফ্রিকাকে। আর কৃপণ আলোর অন্তঃপুরে, অন্তঃপুর মানে হচ্ছে অন্তর্দেশে, অর্থাৎ যার ভেতরটা একেবারে কৃপণ আলো, অর্থাৎ সূর্য এতটাই কৃপণ যে আফ্রিকার ভেতর দেশে বা অন্তরতম দেশে আলো পৌঁছতে বা আলো নিয়ে পৌঁছে দিতে পারছে না। এরপরে তিনি বলছেন, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। দুর্গম মানে যেখানে গমন সম্ভব না, সেটা রহস্যময় জায়গা। আফ্রিকা যে কতটা রহস্যময় সে তো আমরা জানি, আফ্রিকা মহাদেশ কত গভীর অরণ্যে পরিপূর্ণ। তো সেইটাই বলছে যে নিভৃত বা নিরালায়, একদম ফাঁকা, নিজের মতো করে নিজেই নিজেকে সাহায্য করছিলে, নিজেকে সাজাচ্ছিলে, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। দুর্বোধ মানে যা বোঝা যায় না, সেই সব সংকেতগুলোকে তুমি বোঝার চেষ্টা করছিলে, যেগুলো তোমার কাছে ছিল প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। প্রকৃতির সমস্ত খেলাগুলোকে তোমার অতীতের জাদু বলে মনে হচ্ছিল, কিন্তু তুমি নিজেই নিজেকে চেষ্টা করছিলে সেসব বুঝে নেওয়ার। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। চেতনাতীত মানে যে জ্ঞান হারা, অর্থাৎ আফ্রিকা তো তেমন জ্ঞানী ছিল না, সামান্য জ্ঞান ছিল, তখন সে কিছু বুঝতে পারছিল না, তাও সে নিজের মতো করে বোঝার চেষ্টা করছিল। তাই বলছে তার নিজের চেতনাতীত মনের মধ্যে নিজেই মন্ত্র জাগানোর চেষ্টা করছিল প্রকৃতির। বিদ্রুপ করছিলে ভীষণকে, সে ভীষণকে বিদ্রুপ বা ব্যঙ্গ করছে। ভাবা যায় কিভাবে? বিরূপের ছদ্মবেশে। আসলে আফ্রিকা খুবই ভালো, অথচ সে নিজেকে এত ভয়ঙ্করভাবে বিরূপ বা খারাপ রূপ দিয়ে সাজানোর চেষ্টা করছিল, ছদ্মবেশে সাজছিল যেন ভীষণ ওকে দেখে ভয় পায়। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কা শব্দের অর্থ হচ্ছে ভয়, ভয়কে সে নিজে ভয় পাওয়াতে চাইছিল, এবং তার ফলে কি করছিল? নিজেকে উগ্র করে তৈরি করছিল, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমা। বিভীষিকা মানে ভয়ঙ্কর, তাণ্ডবের দুন্দুভি নিনাদে, অর্থাৎ যুদ্ধের সময় যেভাবে দুন্দুভি নিনাদ বা খুব জোরে আওয়াজ হয়, শব্দ হয়, সেই শব্দটা হচ্ছে অশুভ শব্দ, যে শব্দ দ্বারা খুব ভয় পাওয়া যায়, সেই রকম ভয়ঙ্করভাবে নিজেকে সাজাচ্ছিল আফ্রিকা। কিন্তু কি করা যাবে? হাই ছায়াবৃতা। এখানে ছায়াবৃতা কেন বলা হয়েছে? যেহেতু ছায়ায় পরিপূর্ণ ছিল। কালো ঘোমটার নিচে, অন্ধকারের রং হচ্ছে কালো, তাই জন্য বলছে কালো ঘোমটার নিচে যেন আসলে আফ্রিকার যে মেয়ের রূপটা, সেটা কিন্তু সবার কাছে অপরিচিত ছিল। আমি যেভাবে বললাম যে কি অনেক দিন পর্যন্ত আফ্রিকার কোনো খোঁজ পায়নি অন্যান্য মহাদেশগুলো, সেই কথাই বলছেন যে হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। অর্থাৎ সমস্ত দেশগুলো, মহাদেশগুলো, গোটা পৃথিবী কিন্তু তোমাকে উপেক্ষা করেছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এখানে কারা আসলো লোহার হাতকড়ি নিয়ে? সেই সাম্রাজ্যবাদী শক্তির দল। হ্যাঁ, এরপরে বলছে যে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। তোমার নেকড়ে বলতে আফ্রিকার অরণ্যে থাকা যে নেকড়ে বাঘ, তাদের যে নখ, তার থেকেও তীক্ষ্ণ ভয়ঙ্কর নখ হচ্ছে এই সাম্রাজ্যবাদী শক্তির মানুষগুলোর। তাই বলছে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, কারণ কৃতদাস প্রথা তখন প্রচলিত ছিল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। আর তারা এতটাই গর্ব আর অহংকার করছে যে এখানে আফ্রিকা অন্ধকার হচ্ছে, সূর্যের আলো পৌঁছয়নি তাই, অথচ তাদের সেই ইউরোপীয় মহাদেশের মানুষগুলো বা শক্তিগুলোর কি হচ্ছে? যথেষ্ট তারা জ্ঞানী, তাদের সূর্যের আলো পৌঁছেছে, তারা নিজেরাও জ্ঞানী, জ্ঞান বিজ্ঞানে অনেক বেশি এগিয়ে রয়েছে, তা সত্ত্বেও তারা কিন্তু এই আফ্রিকার থেকেও বেশি অন্ধকারে রয়েছে। তাই বলছে গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ। আসলে এই সভ্য দেশগুলো কতটা
বাজে লোভ পোষণ করে নিজের মতে, সেটাই বলছে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সাম্রাজ্যবাদী শক্তিগুলো কতটা নির্লজ্জ হতে পারে তাই বোঝা গেল যখন আফ্রিকাকে তারা আক্রমণ করলো। আর কি করলো, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথ। কি বলছে, আফ্রিকার তো মুখ নাই যে কাঁদবে, কিন্তু তার সেই যে বাষ্প, অর্থাৎ সূর্য যেহেতু পৌঁছাচ্ছে না, সেখানে তো একটা গম্ভীর একটা গন্ধ থাকবেই। সেই গন্ধটাকে কবি অনুভব করছেন যে সেটা হচ্ছে চোখের জল বা বাষ্প বেরোচ্ছে, কান্নাটা। আফ্রিকা যেন কাঁদছে। তারপরে বলছে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। এখানে আফ্রিকাকে বলা হচ্ছে যে হে আফ্রিকা, তুমি যে কাঁদছো সেটাকে যেমন আমি সারা অরণ্যের মধ্যে চারিদিকে ছড়িয়ে আছে তোমার কান্নার বাষ্পগুলো। আর পঙ্কিল মানে হচ্ছে কাদা, কাদা হয়ে যাচ্ছে তোমার ধুলো, অর্থাৎ আফ্রিকার মাটি কিসে, সেখানকার মানুষের রক্তে আর অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়। এই সাম্রাজ্যবাদী দলের মানুষগুলোকে বলা হচ্ছে দস্যু, এবং তারা যে কাঁটা পড়া জুতো পরে এসেছিল সেই জুতোর তলায় কিন্তু বীভৎস কাদার পিণ্ডগুলো জমে রয়েছে, যেখানে কিন্তু সেইখানকার মানুষের বা আফ্রিকার মানুষের চোখের জল আর রক্ত মিশে রয়েছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ওই মানুষগুলো যে পথে হেঁটে গেল সেই পথে কিন্তু ইতিহাস তৈরি হবে। এইগুলো কথাই কিন্তু একসময় অতীতে সবাই জানতে পারবে, গোটা পৃথিবী জানতে পারবে। সে সময় কিন্তু বোঝা যাবে যে আফ্রিকার উপরে কীভাবে অপমান আফ্রিকাকে করা হয়েছিল একসময়। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। খুব স্পষ্ট বুঝতে পারছি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর যখন আফ্রিকার উপর অত্যাচার করছে, ঠিক সেই সময়টাতে তাদের নিজের দেশে কিন্তু খুব সুন্দর একটি চিত্র কবি তুলে ধরতে চেয়েছেন এই কবিতায়। সেই সময় কী হচ্ছে, তাদের নিজেদের দেশে সমুদ্র পাড়ের ওপারের দেশগুলোতে কী হচ্ছে, পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল ঈশ্বরের নামে, আর শিশুরা খেলছিল মায়ের কোলে। কি চমৎকার একটি চিত্র। তারপরেই বলছেন কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। সেখানকার কবিরা কত সুন্দর সুন্দর কথা বলছে, কত সুন্দর সুন্দর সঙ্গীত রচনা করছে, আর সেখানকার মানুষরা, শাসকরা কী করছে, অন্য দেশে গিয়ে লুটফাট করছে, সেখানকার মানুষের উপর গিয়ে অত্যাচার করছে। তাই বলছে আজ যখন পশ্চিম দিগন্ত, এই পশ্চিম পৃথিবীর পশ্চিম দিকে যেহেতু আফ্রিকা ছিল, এই আফ্রিকার কথা বলা হচ্ছে যে আজ যখন এই আফ্রিকার উপর অত্যাচার হচ্ছে এবং আফ্রিকার যে ভালো দিনগুলো শেষ হয়ে এখন সন্ধ্যার সময় চলে আসলো, তাই বলছেন আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা, প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন ঝড়ের আগে যেভাবে পুরো প্রকৃতি নিস্তব্ধ হয়ে যায়, গুমোট একটা ভাবনা, চারিদিকে গুমোট একটা পরিস্থিতি তৈরি হয়, ঠিক সেরকম যখন চারিদিকে হয়ে গেছে, আর ঠিক সেই সময় যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, এই পশু বলতে আসলে সাম্রাজ্যবাদী শক্তির দলকেই চিহ্নিত করেছেন কবি, যে তারা যেন কোথাও লুকিয়েছিল আর একবারে সব ধীরে 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 বেরোচ্ছে আর অত্যাচার করছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকালে, এবং তারা যেভাবে অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে আফ্রিকা বোধহয় শেষ হতে চলেছে, আফ্রিকার সুন্দর দিনগুলো হারিয়ে যাচ্ছে। তা হচ্ছে দিনের অন্তিমকাল তারা অশুভ ধ্বনি দিয়ে ঘোষণা করে দিল। সেই সময় কবি বলছেন যে এসো যুগান্তরের কবি। কবি বুঝতে পারলেন যে এবার সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রয়োজন আছে, যে এসে এই সভ্যতার শেষ করবে, এই যুগের শেষ করবে আর নতুন করে একটি যুগের সূচনা করবেন। তাই তিনি বলছেন এসো যুগান্তরের কবি বা এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষে রশ্মিপাতে। এখনও যে সন্ধ্যার সময়টাতে আলোটা রয়েছে দিনের, সেই সামান্য আলোটার মধ্যে এসেই দাঁড়াও, আর দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানে যে নিজের সম্মান হারিয়ে ফেলেছে। এখানে কে? এখানে আফ্রিকা হচ্ছে মানহারা মানবী, দ্বার মানে দরজা। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, অর্থাৎ চারিদিকে এই যে যুদ্ধ, এই যে আক্রমণ, এই সময় যে প্রলাপ বা কথাবার্তা যে হচ্ছে, সেগুলো এতটাই খারাপ, এতটাই হিংস্র, এই হিংস্র প্রলাপের মধ্যে তুমি এসে বলো ক্ষমা করো। ঠিক সেই সময় হবে তোমার এই সভ্যতার কিন্তু শেষ পুণ্যবাণী। এই সভ্যতাটা যখন শেষ হচ্ছে, একটা খারাপ, অপমানিত আর অত্যাচারের সভ্যতা যখন শেষ হচ্ছে, তখন যেন এই সভ্যতা সুন্দরের মধ্যে যদি শেষ হয়। আর সুন্দর শব্দ, সবচেয়ে বড় সুন্দর শব্দ হচ্ছে ক্ষমা করো, অর্থাৎ নিজের ভুল স্বীকার করে নেওয়া। এইভাবে কবিতাটি কবি সমাপ্তি টেনেছেন, এবং কবিতাটি অসাধারণ একটি ইঙ্গিত বহন করছেন, মানবিকতার পরিচয় বহন করছে।